হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আপকামিং পুলিশ কনস্টেবল আর কেপি কনস্টেবল পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের জন্য রোজ ম্যাথের ক্লাস নিয়ে এসেছি। আজকেও 30টি ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে এসেছি। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইউপি পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ, বিহার পুলিশ আর আমাদের রাজ্যের পুলিশ পরীক্ষা এসেছিলো। তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই যতদিন না পুলিশ পরীক্ষা তোমাদের হচ্ছে, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ক্লাসগুলো দেখো। আশা করি প্রত্যেকটা ক্লাস দেখলে 2 মাস বা 3 মাস পরে যদি এক্সাম হয়, তখন দেখবে তোমাদের কনফিডেন্স লেভেলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তোমরা নিজেরাই কিন্তু আন্দাজ করতে পারবে। আর অবশ্যই প্রত্যেকটা অঙ্ক সুপার শর্টকাট ট্রিক্স, সাথে কিন্তু তোমাদের ডিটেলস বুঝিয়ে দেবো, বুঝতে কোনো অসুবিধা হবে না। আর অঙ্কগুলো একবার দেখবে, প্রত্যেকটা কিন্তু ভালো মানের অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক পরীক্ষা আসার মতো, কারণ প্রিভিয়াস ইয়ার পরীক্ষা এসেছিলো। তো ফার্স্ট যে অঙ্কটা রেখেছি, এটা কিন্তু ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা এসেছিলো। দেখো কি বলছে এখানে, 1 বিয়োগ 2 যোগ 3 বিয়োগ 4 যোগ 5 বিয়োগ 6 যোগ 7 বিয়োগ 8, এই ক্রমানুসারে 1000 পর্যন্ত সংখ্যার মান কত হবে। ঠিক আছে, তো এইভাবে যোগ বিয়োগ করে কিন্তু অঙ্কটা করা যাবে না। জাস্ট এখানে আমরা একটা সিম্পল ট্রিক্স ইউজ করব। দেখো 1 বিয়োগ 2, এখানে দুটো সংখ্যার একটা আমরা জোড়া পেলাম। এরপরে 3 বিয়োগ 4, এরপরে দুটো সংখ্যার একটা জোড় পেলাম, প্লাস 5 বিয়োগ 6, একটা জোড় পেলাম। এরপরে 7 বিয়োগ 8, আরেকটা জোড় পেলাম। তো এইভাবে ডট 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 করতে করতে কত পর্যন্ত, 1000 পর্যন্ত সংখ্যা আছে। ওকে, তো 1000 পর্যন্ত সংখ্যার আমরা কটা জোড় পাবো? 1000 পর্যন্ত সংখ্যা দেখো, আমরা 1000কে যদি 2 দিয়ে ভাগ করি, কারণ দুটো সংখ্যার একটা পেয়ার তৈরি হচ্ছে, জোড় তৈরি হচ্ছে, তাহলে এরকম আমরা 500টা জোড় পাবো। ওকে, তাহলে আমরা এখানে 1-এর জায়গায় কী লিখে দেবো, 1-এর জায়গায় 500 লিখে দেবো। ওকে, তাহলে কারণ আমরা 500 পর্যন্ত এরকম পেয়ার পাবো, জোড় পাবো। এখন প্রত্যেকটা জোড়কে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি পাচ্ছি দেখো, -2 থেকে 1 চলে গেলে থাকে -1। এরপরে প্লাস -4 থেকে 3 যদি বিয়োগ করি, তাহলে -1, মাইনাসে প্লাসে -1। তো এইরকম আমরা প্রত্যেকটা জোড় থেকে -1 পাবো। এরকম কতগুলি -1 পাবো? 500 পর্যন্ত কিন্তু আমরা কি পাবো, -1 পাবো। ঠিক আছে, 500 পর্যন্ত -1 পাবো। তাহলে টোটাল কটা -1? 500টা -1। আর প্রত্যেকটা -1কে যদি আমি জুড়তে থাকি, তাহলে আমরা কত পাবো? 500 পর্যন্ত 1 যদি জুড়তে থাকি, মনে করো 1 + 1 + 1, তাহলে 500ই পাবো। তো 500টা -1 মানে -500 পাবো। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। এর পরের প্রশ্ন দেখো, এটা কিন্তু এসএসসি জিডিতে এসেছিলো, প্লাস ইউপি পুলিশ পরীক্ষা এসেছিলো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন একটা যোগ তোমাদের করতে হবে। তো এই টাইপের যোগ দেখো তোমরা সবাই পারবে, কিন্তু এখানে কিন্তু টাইম নষ্ট করবে, কারণ এই অঙ্কটা তোমরা পারবে, কিন্তু করতে গিয়ে টাইম নষ্ট হবে। জাস্ট আমরা একটা সিম্পল ট্রিক্সের মাধ্যমে করব। তো এখানে দেখো, যদি কেউ এইভাবে করে 143, তারপরে 14.3, তারপরে তোমাদের 1.430, এইভাবে প্রত্যেকটা অঙ্ক যদি নিচে পাতিয়ে করতে যায়, তার টাইম নষ্ট হবে। সে হয়তো অঙ্কটা সলভ করতে পারবে, কিন্তু টাইম নষ্ট হবে। একটা জিনিস এখানে লক্ষ্য করো, প্রত্যেকের শেষে কিন্তু কত আছে? 3 আছে। তার মানে কি হবে, এই যে উত্তরটা আমরা পাবো, তার শেষে কি থাকবে? তার শেষেও কিন্তু 3 থাকবে। এরপরে এটাকে দেখো, এই যে 4 আর 3 যোগ করলে কত হয়? 7। এখন দেখো সবার শেষের আগের ডিজিটটা কোথায় 7 আছে। তো এখানে তো 7 নেই, এটা ক্যান্সেল হবে। এখানেও 7 নেই, এটাও ক্যান্সেল। এখানে 7 নেই, এটাও ক্যান্সেল। তো 7 কোথায় আছে? এখানে আছে। তো এই অপশানটাই কিন্তু রাইট হয়ে যাবে। এরপরে তোমরা চেক করতে পারো, 4 + 3 7 আর প্লাস 1 হচ্ছে 8। তো এখানে দেখো, এখানেও 8 আছে। তো আর কিছু করার দরকার নেই, জাস্ট এই পর্যন্ত মিলে গেছে, মানে এটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তোমরা যোগ করে দেখতে পারো, দেখবে এই অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার আসবে। এরপরে এই যে বিভাজ্যতার নিয়ম, ডিভিজিবিলিটি রুল, এখান থেকে একটা অঙ্ক থাকবে। এখন 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যদি মনে করো একটা সংখ্যা আমি নিই 81, এই 81 সংখ্যাটা তোমরা সবাই জানো 9 দিয়ে বিভাজ্য, কিন্তু এটা চেক করার ট্রিক্স কি? দেখো, এই 81 সংখ্যাটা দুটো ডিজিট বা অঙ্ক দিয়ে তৈরি। সেই ডিজিটগুলো কি? একটা ডিজিট হচ্ছে 1 আর একটা ডিজিট হচ্ছে 8। এখন দুটো অঙ্ক বা ডিজিটকে তুমি যোগ করে দাও, যোগ করে কী পাচ্ছ? 9। এখন দুটো ডিজিটকে বা যে কোনো ডিজিট থাকতে পারে একটা সংখ্যায়, সেই ডিজিটগুলো যোগ করে যদি যোগফলটা 9 দিয়ে বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু কী হবে? 9 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো, এদের ডিজিট যোগ করে আমি 9 পেয়েছি, আর 9 তো 9 দিয়ে ভাগ যায়, তার মানে কি 81 9 দ্বারা বিভাজ্য। এখন দেখো, এই স্টার চিহ্নিত স্থানে সর্বনিম্ন কোন সংখ্যাটি রাখলে বিভাজ্য হবে। এখন আমাদের ডিজিটগুলো যোগ করি, 4 + 5 যোগ করলে 9 আসছে, তাহলে 4 আর 5 কাটো। এরপরে দেখো, 6 আর 3 যোগ করলে 9 হয়, তাহলে 6 আর 3 কাটো। তাহলে যে সংখ্যাগুলো যোগ করে আমরা 9 পাবো, সেটা আমরা কেটে দেবো। কেন কেটে দেবো? কারণ তোমরা জানো 9কে 9 দিয়ে ভাগ করলে কী থাকে? ভাগশেষ 0 থাকে, 9কে 9। তো এরকম 9 পেলে আমরা কিন্তু কেটে দেবো, এটা কিন্তু মনে রাখবে। এরপরে দেখো কী থাকছে? 1 স্টার আর হচ্ছে 0। এখন দেখো, এই স্টার চিহ্নিত স্থানে কত বসালে সেই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে। তো 1 তো আছে, আর তার সাথে যদি আমি
8 যোগ করে দিই তাহলে কত হচ্ছে 9, আর 9 9 দিয়ে বিভাজ্য, তার মানে এই স্টার চিহ্নিত স্থানে কত হবে 8 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমি স্টার চিহ্নিত স্থানে 7 রাখতাম তাহলে 1 + 7 কত হয় 8 হয়, আর 8কে কি 9 ভাগ করতে পারে? সম্পূর্ণরূপে পারে না। তো স্টার চিহ্নিত স্থানে বাকি যে কোনো সংখ্যা রাখলে কিন্তু সেটা 9 দিয়ে ভাগ যাবে না, শুধুমাত্র এই 8 রাখলেই কিন্তু এই সংখ্যাটাকে কে ভাগ করবে? 9 ভাগ করবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই রিলেটেড প্রচুর অঙ্ক কিন্তু আসে, তো অবশ্যই তোমরা এই ডিভিজিবিলিটি রুল দেখে যাবে। এর পরের প্রশ্ন, জগৎরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য, কোন অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলেও তার 5% লাভ হবে? তো এটা ফুড এসআই পরীক্ষায় এসেছিলো। তো এই টাইপের অঙ্ক থাকলে যেটাই দেওয়া আছে পার্সেন্টেজ, সেটাকে তোমাদের কী করতে হবে? ফ্র্যাকশন বা ভগ্নাংশ নিয়ে যেতে হবে। তো 5%-এর ভগ্নাংশ কী হয়? 1/20। ওকে, তার মানে কী হবে? কী অনুপাতে জল মেশাতে হবে? 1:20। তো 1:20 এইভাবে কিন্তু জল মেশালে সে ক্রয় মূল্যে বিক্রয় করলেও তার লাভ হবে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। তো এই রিলেটেড অঙ্ক থাকলে যেভাবেই থাকুক, যদি 4% থাকতো তো 4%-এ ফ্র্যাকশন করতে কী হতো? 1/25। তাহলে কী হতো? 1:20 এই অনুপাতে কিন্তু মেশাতে হতো। এর পরে প্রশ্ন দেখো, চক্রবৃদ্ধি সুদে কম্পাউন্ড ইন্টারেস্টে রাখা কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে মূলধন মানে প্রিন্সিপাল আসল কি হচ্ছে? 10 ইয়ার্সে দ্বিগুণ হচ্ছে, মানে পি থেকে 2p হচ্ছে। এখন বলছে ওই নির্দিষ্ট পরিমাণ মূলধন কত বছরে 8 গুণ হবে, মানে 8p হবে, সেটা তোমাদের বার করতে হবে। এখন দেখো 2কে যদি আমরা 3 বার গুণ করি বা 2-এর পাওয়ার যদি 3 করি তাহলে আমরা কি পাই? 8 পাই। ঠিক আছে, 2-এর পাওয়ার 3 করলে আমরা কি পাই? 8 পাই। তো এই যে পাওয়ারটা পেলাম 3, বা 2কে যতবার গুণ করলাম 3 বার, এই 3 দিয়েই যদি তুমি 10কে গুণ করো তাহলে তোমার টাইমটা বেরিয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? 10 3 10 30। তার মানে চক্রবৃদ্ধি সুদে রাখা কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? 30 বছরে 8 গুণ হবে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার, এখানে তো 30 নেই তো এটাকে 30 করে নাও, অপশন নাম্বার ডি। তো 30 বছরে কী হবে? 8 গুণ হবে। এর পরের প্রশ্ন দেখো, এক ব্যক্তি 2 টাকায় 3টে কলা কিনে 3 টাকায় 2টি কলা বিক্রয় করে, শতকরা লাভের পরিমাণ নির্ণয় করো। তো এই টাইপের অঙ্ক থাকলে এক সাইডে তোমরা টাকাটা লিখবে টাকা, আর একটা সাইডে যে দ্রব্যটা দেওয়া আছে, কলা দেওয়া আছে, তাহলে আমি বি লিখলাম ব্যানানা। 2 টাকায় কটা কলা কিনছে? 3টে, আর দিচ্ছে 3 টাকায় 2টো কলা। তো আমরা কি করব? এখানে এইভাবে কোনাকুনি গুণ করে নেব। নিলে আমরা ক্রয় মূল্য সিপি কস্ট প্রাইস কত পাবো? 2 দুগুণে 4, আর এসপি কত পাবো? 3 তিরিকে 9। ঠিক আছে, এইভাবে গুণ করে। তো এটা হচ্ছে এই প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে ক্রয় মূল্য, পরের যেটা পেলাম সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন দেখো প্রফিট মানে কি? প্রফিট মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সবাই জানো। তো এসপি থেকে সিপি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কত হচ্ছে? 9 বিয়োগ 4 মানে 5। ঠিক আছে, তাহলে প্রফিট কত? 5। তাহলে 4-এর সাপেক্ষে প্রফিট কত হয়? 5। 1-এর সাপেক্ষে কত? 5/4। আর 100-এর সাপেক্ষে বের করলে আমাদের লাভের পরিমাণ বেরিয়ে যাবে। তার 2500, 5 25 125। এইভাবে করতে পারো, বা এইভাবে তোমরা সবাই জানো এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%, এটাই হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। কারণ 4-এর সাপেক্ষে 5 প্রফিট হচ্ছে, 100-এর সাপেক্ষে কত, এটাই, আর কিছুই নেই। এই টাইপের অঙ্ক বারবার করিয়েছি, অনেকবার করিয়েছি। যদি বুঝতে না পারো কেউ অবশ্যই কমেন্টে জানিও। পরের অঙ্ক কী বলছে দেখো, মীরা তার গতিবেগ 24 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা করলে একটি স্টেশনে পৌঁছাতে তার স্বাভাবিকের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। আমরা অনেকেই জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। যখন ডিস্টেন্সটা ধ্রুবক থাকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট যদি পথের কথা বলা হয় সেটা যদি চেঞ্জ না হয়, ঠিক আছে, ধ্রুবক কনস্ট্যান্ট আছে, তার মানে কি হবে? স্পিড ব্যস্তানুপাতিক হয়ে যাবে 1/t, মানে সময়ের সাথে যে দূরত্বের বা গতিবেগের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ গতিবেগ যেটা হবে সময় সবসময় তার কী হবে? বিপরীত হবে, অপোজিট হবে। এখানে দেখো মীরার গতিবেগ দিয়ে রেখেছে, স্পিড দিয়ে রেখেছে, প্রথম ক্ষেত্রে 24 কিলোমিটার প্রতি ঘন্টা আর পরবর্তী ক্ষেত্রে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন আমরা গতিবেগটাকে কেটে ছোটো করে নিলাম, 4 6 24 আর 5 6 30। তার মানে এটা তার কী হয়ে গেল? মীরার গতিবেগের অনুপাত। এখন টাইমটা কী হবে বলেছে? গতিবেগের সাথে সবসময় তার বিপরীত হয় টাইম। তাহলে যখন মীরার গতিবেগের অনুপাত 4 তখন তার টাইম লাগবে কত? 5 অনুপাত। ঠিক আছে, যখন মীরার গতিবেগের অনুপাত 4 তখন তার টাইম লাগবে কত? 4 অনুপাত। তো এইভাবে কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মানে প্রথম ক্ষেত্রে গতিবেগ কী হয়ে যাবে? দ্বিতীয় ক্ষেত্রের টাইম হয়ে যাবে, আর দ্বিতীয় ক্ষেত্রের গতিবেগ প্রথম ক্ষেত্রের টাইম হবে। এখন দেখো তার গতিবেগ বাড়িয়েছে, সেই কারণে টাইম তার কম লাগছে। গতিবেগ বাড়লে টাইম কম লাগে, 1 অনুপাত কম লাগছে। দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ বেশি, টাইম কম লাগছে। তো আর এই 1 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে? 1 ঘন্টা দেওয়া আছে, 1 আওয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে টাইম লাগছিল কত? 4 অনুপাত।
তাহলে 4 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে? 4 অনুপাতের ভ্যালু হবে 4 আওয়ার। তো আমরা টাইম পেয়েছি 4 ঘন্টা। আমাদের যে গতিবেগ কত 30 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটাও আমরা পেয়েছি, কারণ দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ কত 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো 4 ইন্টু 30 করলে কত হবে? 120 কিলোমিটার। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো টাইম তো টি ইকুয়াল টু 4 পেয়েছি, গতিবেগ এস ইকুয়াল টু 30 দেওয়া আছে, তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম করে দাও ফর্মুলায়, 30 ইন্টু 4 120। এর পরের অঙ্কটা দেখো, খুব ভালো একটা অঙ্ক। বলছে 7-এর পাওয়ার কত? 7-এর পাওয়ার হচ্ছে 7। এই সংখ্যাটাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত হবে? তো দেখো আমরা যখন ভাগ করব তখন এই যে এর বেসটাকে ভাগ করব, উপরে যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে এখন ভাগ করব না। তো 7কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে তো সবাই জানো ভাগশেষ 3 থাকে, 4 × 4 3। এখন এই 7-এর জায়গায় কী রাখবো? ওর ভাগশেষ 3, তার পাওয়ার কত? 7। এবারে দেখো যদি তুমি 3কে 4 দিয়ে ভাগ করো তাহলে কি হচ্ছে? 4 × 4 ভাগশেষ -1। তাহলে আমরা 3-এর জায়গায় কী রাখবো? -1, পাওয়ার 7 4। একটা জিনিস মনে রাখবে, যদি -1-এর স্কোয়ার হয় তাহলে কি হয়? সেটা +1 হয়ে যায়, কারণ -1 স্কোয়ার মানে কি? -1 ইন্টু -1, তার মানে কত হচ্ছে? -1 প্লাস 1 × 1। আর যদি -1-এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেটা কি থাকে? -1ই থাকে। কেন থাকে? -1-এর পাওয়ার 3 মানে -1 ইন্টু -1 ইন্টু -1। তো একটা দুটো মাইনাস তো মাইনাসের মধ্যে প্লাস হয়ে গেল, আর একটা মাইনাস অলরেডি থেকে যাচ্ছে। তো কী হচ্ছে? -1-এর পাওয়ার বা যে কোনো সংখ্যার পাওয়ার, যে কোনো সংখ্যা মাইনাসে আছে তার পাওয়ার যখন বিজোড় হবে, ঠিক আছে, তার পাওয়ার যখন অড হবে, তখন সেই সংখ্যাটা সবসময় কী হবে? সেই সংখ্যাটা সবসময় নেগেটিভ হবে। তার মানে এখানে কি হচ্ছে? তার মানে -1-এর পাওয়ার 7 মানে এটা হয়ে যাবে -1, ঠিক আছে, -1। এখন তোমরা কি করবে? এখন এই 4 থেকে 1 বাদ দেবে, 4 থেকে 1 কী করবে? বিয়োগ করবে। 4 থেকে 1 যেহেতু -1, তাহলে কী পাবে? 3। তো ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে কিন্তু 3। 4 থেকে 1 বিয়োগ করবে, তো ভাগশেষ কত পাবে? ভাগশেষ পাবে হচ্ছে 3। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে একটা অঙ্ক তোমাদের আমি হোমওয়ার্ক দেবো, সেটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। দেখো এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এই 3-এর পাওয়ার 3 প্লাস 3-এর পাওয়ার 4 প্লাস 3-এর পাওয়ার 5 প্লাস 3-এর পাওয়ার 6 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? কত দ্বারা বিভাজ্য? তো অপশান মনে করো 7, 6, 13 আর 11। অবশ্যই কমেন্টে জানাবে এটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। পরের প্রশ্ন দেখো কী বলছে? এক ব্যক্তি 178 টাকা করে দুটি বই বিক্রয় করে প্রথমটিতে 14% ক্ষতি আর দ্বিতীয়টিতে 14% লাভ করে, মোটের ওপর শতকরা কত লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো এই যে টাকাটা দেওয়া আছে এটা কিন্তু তোমাদের দিয়েছে শুধু কনফিউজ করার জন্য। একবার দেখো, একবার কি হচ্ছে? ক্ষতি হচ্ছে, তার মানে 14% লস হচ্ছে, আর একবার কী হচ্ছে? 14% প্রফিট হচ্ছে। তো +14 লিখলাম আমি। 14% কী হচ্ছে? প্রফিট হচ্ছে। তার মানে যখন পর এইভাবে পার্সেন্টেজে চেঞ্জ হয় তখন আমরা কি করি? তখন আমরা কিন্তু যে সাকসেসিভ পার্সেন্টেজের যে ফর্মুলা সেটা ইউজ করি। তার মানে দেখো এই ফর্মুলা আমি তোমাদের বলেছিলাম, একবার x% বাড়ছে আর একবার y% বাড়ছে, তার মানে x + y + xy বাই হচ্ছে 100%, ঠিক আছে? এইভাবে কিন্তু ফর্মুলা ইউজ করি। তো এখানে দেখো মনে করো x এর ভ্যালু -14 প্লাস y এর ভ্যালু হচ্ছে 14 প্লাস কী হলো? x হচ্ছে মাইনাস, y হচ্ছে +14 বাই হচ্ছে 100। কারণ একবার ক্ষতি হচ্ছে আর একবার লাভ হচ্ছে। তো -14 থেকে +14 ক্যান্সেল হয়ে গেল, আর 14 196 মাইনাস আছে নিচে 100, তার মানে হচ্ছে 1.96 মাইনাস আছে, এই জন্য কী হবে? লস হবে। তো ক্ষতি কত? ক্ষতি 1.96%। যখন এরকম পর কিন্তু পার্সেন্টেজ চেঞ্জ হতে থাকবে সাকসেসিভলি, তো তোমরা কী করবে? এই ফর্মুলা ইউজ করবে। আশা করি তোমাদের অঙ্ক জাস্ট সেকেন্ডে হয়ে যাবে। এর পরের প্রশ্ন কী বলছে দেখো, একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় 75% নম্বর পেয়েছে এবং 60% নম্বর পাওয়া অন্য ছাত্রের নম্বরের চেয়ে 30 নম্বর বেশি পেয়েছে, তাহলে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? এখন ধরো পরীক্ষার সর্বোচ্চ নম্বর হচ্ছে 100%, আর 75% নাম্বার পেয়ে সে 60% নাম্বারের যে পেয়েছে তার থেকে কত বেশি পেয়েছে? তো এদের যে ডিফারেন্স সেটা হচ্ছে 30 নম্বর। তার মানে কী হয়ে যাচ্ছে? 15%-এর ডিফারেন্স 30, ঠিক আছে? তো 1%-এর ডিফারেন্স কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তার 1% মানে কত হবে? 2 হবে। আর তোমার 100% মানে কত হয়ে যাবে? 200, ঠিক আছে?
15%-এর ভ্যালু যদি 30 হয়, 1%-এর ভ্যালু 2 আর 100%-এর ভ্যালু 200। আশা করি বুঝতে পেরেছো, অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত ছিল? 200 নাম্বার ছিল। এর পরের প্রশ্ন দেখো, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। তো টাইম পিরিয়ডটা মনে রাখবে 3 বছর, 3 ইয়ার্স। যদি 1% বেশি সুদে রাখা হতো তাহলে কত হতো? 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। ওই অর্থের পরিমাণ কত? তো দেখো 3 বছরের জন্য তুমি রাখছো, এবারে যদি 1% বেশি সুদে রাখতে তাহলে 3 বছরে কত সুদ বেশি পেতে? 3 অনুপাত সুদ বেশি পেতে। মনে করো এখন যদি সুদ পাও এক্স আর 1% করে X%, তাহলে আর যদি 1% করে বাড়াও তাহলে কী হবে? X+3% বাড়বে। প্রত্যেক বছরে এক এক করে বাড়ছে। তো এটা মনে রাখবে। এখন দেখো, এখন এখানে কি দেওয়া আছে? রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। তার মানে কি? তার মানে এই যে 3%-এর ভ্যালু কত দেওয়া আছে? 5100 টাকা। কারণ 1% বেশি সুদে রাখছো, তাহলে প্রত্যেক বছর 1% করে 3 বছরে কত পার্সেন্ট বেশি রাখছো? 3%। আর এই জন্য তো তুমি 5100 টাকা অতিরিক্ত পাচ্ছ, 3% অতিরিক্ত রাখছো বলে বেশি সুদে। তো 1%-এর ভ্যালু কত হয়ে যাবে? 1%-এর ভ্যালু হবে 3 × 51 1700। আর বলেছে ওই অর্থের পরিমাণ কত? ধরি অর্থের পরিমাণ আমরা 100%, তার মানে কি হয়ে যাবে? 17-র পিছনে আরও দুটো শূন্য লাগাও, 1,70,000 টাকা। তো ওই অর্থের পরিমাণ কত? 1,70,000 টাকা। আশা করি কোনো কঠিন কিছুই নেই। জাস্ট এখানে কি করেছি, 3 বছরের জন্য 1% বেশি করে সুদ রাখলে প্রত্যেক বছরে 1% করে মানে বেশি রাখছে, তার মানে 3 বছরে সে 3% এক্সট্রা রাখছে। 3%-এর ভ্যালু দেওয়া আছে 5100। এখান থেকে আমরা 100% বের করে নিলাম। তো বন্ধুরা, পরের অঙ্কটা দেখো, খুব ভালো একটা অঙ্ক। একজন দুধওয়ালা 80 লিটার দুধ 1900 টাকায় কিনে তাতে 15 লিটার জল মেশালেন। তিনি যদি প্রতি লিটার 22 টাকায় বিক্রি করেন, তার লাভের শতাংশ কত হবে? এখন দেখো, প্রথমে সে 80 লিটার দুধ, বিশুদ্ধ দুধ কিনছিল কত? 1900 টাকায়। এখন সে জল মিশিয়েছে, জল মেশানোর পরে তার দুধ কত হচ্ছে? 95 লিটার হয়ে যাচ্ছে। এখন 95 লিটার দুধের দাম 1900 টাকা। ওকে, এটাই হচ্ছে তার ক্রয় মূল্য। তো 95 লিটারের দাম যদি 1900 টাকা হয়, তাহলে 1 লিটারের দাম কত হবে? 95 দুগুণে 190, মানে 20 টাকা। তো এই 20 টাকাই হচ্ছে তার সিপি। আর বিক্রি করছে সে 22 টাকায়, তাহলে তার এসপি কত? এসপি হচ্ছে 22 টাকা। লাভ কত? 2 অনুপাত। তো 2 অনুপাত লাভ হয় কত এর সাপেক্ষে? 20 এর সাপেক্ষে। তো 100 এর সাপেক্ষে কত হবে? 5 20 100, 5 দুগুণে 10%। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো কিন্তু ইস্যু নেই এখানে, একদম সহজ অঙ্ক। আর এই টাইপেরই অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে। পরের প্রশ্ন, নল ও চৌবাচ্চা থেকে একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয় আর ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। তাহলে এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হচ্ছে আর ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হচ্ছে। তো ওই যে ট্যাঙ্কের ক্যাপাসিটি, ঠিক আছে, ওই যে ট্যাঙ্কে যেখানে জল আমরা ভরছি, তার ক্যাপাসিটি বের করতে গেলে এই 6 আর 2 এর এলসিএম করতে হবে। 6 আর 2 এর এলসিএম মুখে মুখে হয়ে যাবে 6। তো মনে করো ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 6 লিটার। আর এই যে এক্স নল এটা 2 ঘন্টায় ভর্তি করে, তার মানে সে 1 ঘন্টায় কত লিটার ভর্তি করবে? 3 লিটার ভর্তি করবে। আর এই যে ওয়াই নল সে 1 ঘন্টায় 1 লিটার ভর্তি করবে। এখন বলছি দেখো, সকাল 10টায়, সকাল যখন 10টা বাজে, সকাল যখন 10টা 10 AM, তখন কি হচ্ছে? তখন এক্স নল খোলা হচ্ছে। তো এক্স নল খোলা হলে সে 1 ঘন্টায় 3 লিটার পূরণ করবে। ঠিক আছে, 1 ঘন্টায় 3 লিটার ফিল করলে আর বাকি থাকে কত? বাকি থাকে 3 লিটার। এবারে দেখো, সকাল 11টায় এক্স আর ওয়াই দুটোই খোলা হচ্ছে। তো এই বাকি 3 লিটার এক্স আর ওয়াই কী করবে? ফিল করবে, ভর্তি করবে। আর এক্স আর ওয়াই 1 ঘন্টায় কত লিটার জল ভর্তি করে? 4 লিটার। তাহলে এই 3 লিটার জল ভর্তি করতে এক্স আর ওয়াইয়ের কত টাইম লাগবে? 3/4 আওয়ার। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে তো 1 ঘন্টায় এক্স নল জল মানে ভর্তি করেছে, তার মানে টোটাল লাগছে 1/3/4 ঘন্টা। ঠিক আছে, আর এই 3/4 ঘন্টাকে যদি তুমি মিনিটে করো, তার মানে কত হবে? 60 দিয়ে গুণ করো, 4 15 60, 3 15 45। তো 1 ঘন্টা 45 মিনিট। তার মানে 10টার সময় তার সে পাইপ খুলছে আর 1 ঘন্টা 45 মিনিট তার টাইম লাগছে। তার মানে কত সময়, কোন সময় যদি ওয়াই নল ট্যাঙ্কটি ভর্তি হবে? তো 11টা 45 মিনিটে। ঠিক আছে, 11টা 45 মিনিটে ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। তো এইখানে কিন্তু একটু সময়ের ব্যাপার আছে, এই কনসেপ্টটা একটু ভালো করে নেওয়ার চেষ্টা করো তোমরা। যদি বুঝতে না পারো ভিডিওটা পজ করে দেখবে। আবার বলছি, সকাল 10টায় এক্স নল খুলেছিল আর এক্স নল 1 ঘন্টায় 3 লিটার পূরণ করে। তো 1 ঘন্টায় 3 লিটার পূরণ করলে আর বাকি থাকছে কত? বাকি থাকছে ট্যাঙ্কে 3 লিটার থাকছে। আর এই ট্যাঙ্কে 3 লিটার এক্স আর ওয়াই 11টার সময় দুটোই খোলা হচ্ছে। তো 1 ঘন্টায় তারা 4 লিটার পূরণ করে। তো এই 3 লিটার পূরণ করতে তারা কত সময় নেবে? 3/4 আওয়ার। তো 3/4 আওয়ার মানে কত? 45 মিনিট। তার মানে 1 ঘন্টা 45 মিনিট। সকাল 10টা বাজার 1 ঘন্টা 45 মিনিট পরে কিন্তু ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি।
এবার তোমরা পরের অঙ্কটা দেখো, খুব ভালো একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক যারা পারবে তার মানে তারা পুলিশ পরীক্ষায় যে 25টা অঙ্ক হবে 25টা অঙ্কই করে আসতে পারবে। 8 দিন ধরে কাজ করার পর রাখি দেখতে পান যে এখনও পর্যন্ত মাত্র 10% কাজ শেষ হয়েছে। অর্থাৎ 8 দিন কাজ করে রাখি দেখতে পায় মাত্র মোট কাজের 10% কাজ শেষ হয়েছে। তিনি পুনমকে নিয়োগ করেন, যিনি রাখির চেয়ে 20% বেশি দক্ষ। তার মানে রাখি আর পুনম এখানে দুটো ক্যারেক্টার আছে। তো 20% বেশি দক্ষ, 20%-এর ভগ্নাংশ মানে কত? 1/5। তার মানে কি রাখির চেয়ে 20% দক্ষ। তার মানে এই যে নিচে যে অনুপাতটা পেলাম সেটা হচ্ছে রাখির অনুপাত, 5 অনুপাত। রাখির চেয়ে কে দক্ষ? পুনম দক্ষ। কত বেশি? 1 অনুপাত বেশি। তার মানে কত হয়ে যাবে? সে তার যে মানে কাজের দক্ষতা সেটা হচ্ছে কত? 6 অনুপাত। ওকে, এখন আমরা এখানে ধরে নিই রাখি একদিনে 5টা কাজ করে আর পুনম একদিনে 6টা কাজ করে। তার মানে 8 দিন ধরে রাখি কাজ করেছে। 8 দিন ধরে কাজ করলে টোটাল কাজ কত হবে? একদিনে 5টা কাজ করে টোটাল 8 দিনে 40টি কাজ হবে। ওকে, আর এই 40টি কাজ কে করেছে? রাখি। আর তার বদলে কত শতাংশ কাজ শেষ হয়েছে? 10%। তো 10% কাজ যদি 40-এর সমান হয় আর বাকি কত থাকছে? 100%-এর মধ্যে যদি 10% কাজ হয়ে যায়, বাকি থাকে 90%। তাহলে বলেছে বাকি কাজটি শেষ করতে কতদিন লাগবে? তো 90% কাজ মানে কত হয়ে যাবে? 10-এর সঙ্গে 9 গুণ করো, 90 হয়। তো এখানে 40-এর সঙ্গে 9 গুণ করলে কত পাচ্ছ? 360। তো 360 হচ্ছে কিন্তু বাকি কাজ। এই বাকি কাজ শেষ করতে তাদের কতদিন লাগবে? তো রাখি একদিনে 5টা কাজ করে, পুনম একদিনে 6টা কাজ করে, তাহলে 360টি কাজ করতে তাদের সময় লাগবে 5 + 6 = 360/11 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অপশন নাম্বার 1। এরপরে দেখো, খুব ভালো একটা অঙ্ক। একজন দোকানদার কোনো জিনিসে 10% ছাড় দেওয়ার পরেও 10% লাভ অর্জন করে। ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে কত শতাংশ বেশি? তো এই অঙ্কটা আমি তোমাদের 2, 3, 4টে ভাবে কিন্তু করে দিতে পারি। তো দেখো, একটা ফর্মুলা আছে, সিপি অনুপাত এমপি। সিপি মানে কস্ট প্রাইস, এমপি মানে মার্কস প্রাইস, ধার্য মূল্য। তো এর কীভাবে বের করি? দেখো, 100 থেকে যেটা ছাড় দিচ্ছে সেটা বিয়োগ, অনুপাত 100 থেকে যেটা লাভ করছে সেটা হচ্ছে যোগ। তাহলে কত হচ্ছে? 90 অনুপাত 110। তার মানে কত হচ্ছে? 9 অনুপাত 11। ঠিক আছে। তো বলছে ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে কত বেশি? তো ক্রয় মূল্য হচ্ছে 9, 9-এর থেকে কত বেশি? 2 অনুপাত বেশি। আর 100-এর সাপেক্ষে কত হয়ে যাবে? দেখো, 100-কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় 11.11, আর তার সাথে 2 গুণ করো, তার মানে কি হচ্ছে? 22.22%। তাহলে ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে কত বেশি? 22.22% বেশি। এইভাবে যদি না করতে চাও তাহলে কি করবে? দেখো, মনে করো একটা মিডল ভ্যালু হচ্ছে 0। এখান থেকে তুমি 10% ছাড় দিচ্ছ, মানে -10 করো। আর এখান থেকে তুমি 10% লাভ করতে চাইছো, মানে +10 করো %। তো এদের মধ্যে ডিফারেন্স কত হবে? 10 -10 মানে হচ্ছে 20%। ঠিক আছে, এখান থেকে তোমার 20টা ঘর অতিক্রম করলে তুমি কিন্তু লাভের মুখ দেখবে। তো 20%। তো এখানে লেখো 20। আর নিচে দেখো যেটা ছাড় দিচ্ছে 10%, তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে 90 হয়, × 100। 0, এই 0 0 ক্যান্সেল হলো। দেখো, সেম আগের বার 2/9 × 100। এই অঙ্কের আর একটা ফর্মুলা দেখাবো। এখানে দেখো 10% ছাড় দিচ্ছে, তো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। ছাড় সবসময় কিসের সাপেক্ষে দেওয়া হয়? মার্কেট প্রাইস, মার্ক প্রাইস। তো এমপি কত হবে? এমপি হবে 10। ছাড় দিচ্ছে, বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 9। এরপরে দেখো 10% লাভ। লাভ সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে হয় 1/10, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু। তো এখানে দেখো, যদি ক্রয় মূল্য 10 হয় তো এখানে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 11। এখন দেখো, আমাদের বিক্রয় মূল্য সেম করতে হবে। তো আমরা এখানে অনুপাতের ক্ষেত্রে শিখেছি, এর সামনে যেটা ফাঁকা আছে, 11-এর সামনে কিছু নেই মানে এখানে 11 বসিয়ে দাও, 9-এর সামনে কিছু নেই মানে 9 বসিয়ে দাও। তো এখানে দেখো কী পাচ্ছ? 9×10 = 90 আর 11×10 = 110 এমপি। তো এইভাবে বের করতে পারো। তো ক্রয় মূল্য হচ্ছে 90 আর ক্রয় মূল্যের থেকে কত বেশি? 20 বেশি। ঠিক আছে, 20 বেশি। 100-এর সাপেক্ষে কত বেশি? এটা এইভাবে কাটাকাটি করলে তোমরা আবার সেই 22.22% পেয়ে যাবে। তো একটা অঙ্ক তোমাদের আমি তিনটে ভাবে কিন্তু দেখালাম। এবারে দেখো, একটি ডায়মন্ডের মান তার ওজনের বর্গে সরল সমানুপাতিক। এরকম একটি ডায়মন্ড 1:3:4 অনুপাতে ভেঙে যায়। যদি ভাঙার কারণে ক্ষতি হয় এত টাকা, তাহলে ডায়মন্ডের আসল দাম কত ছিল? তো মনে করে একটা ডায়মন্ড, এটা হচ্ছে 3টে ভাগে ভেঙে গেছে, আর প্রত্যেকটা ভাগের অনুপাত 1:3:4। এখন যদি এগুলো সব যোগ করো, 4 3 7 + 8, তো ডায়মন্ডটা ছিল টোটাল 8 অনুপাতের। আর এর যে মান, ঠিক আছে, ওজনের বর্গের সরল সমানুপাতিক, তাহলে তুমি এর মানটা পেয়ে যাবে
এর ওজন হচ্ছে 8 অনুপাত, তাহলে এর মান হবে কত? 8 এর স্কোয়ার। 8 এর স্কোয়ার কত? 64। ঠিক আছে, তো এর মান ছিল কত? এর ভ্যালু ছিল 64 অনুপাত। কারণ এখানে বলেছে ডায়মন্ডের মান তার ওজনের বর্গের, তার ওজন, এটা হচ্ছে তার ওজন 8 অনুপাত, তার ওজনের বর্গের সাথে সমানুপাতিক। তাহলে 8 এর স্কোয়ার করলে কত পাবে? 64। এখন দেখো টুকরো, 3টে টুকরো হয়ে গেছে, তো 1 এর স্কোয়ার মানে 1, 3 এর স্কোয়ার মানে 9, 4 এর স্কোয়ার মানে 16। তো এখন তার ভ্যালু কত আছে ভেঙে যাওয়ার পরে? 9 আর 16 কত হয়? 25, আর 1 26। তো এখন তার ভ্যালু হচ্ছে কিন্তু 26। তো ভ্যালু ডিক্রিজ কত হয়েছে? 64 থেকে 26 যদি তুমি বিয়োগ করো তাহলে কত পাবে? 38 পাবে। 38 অনুপাত, আর এই 38 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 38,000 টাকা। 38 অনুপাতের ভ্যালু হচ্ছে 38,000 টাকা, 1 অনুপাতের ভ্যালু হচ্ছে কত? 1,000 টাকা। তো গাইস বলছে ডায়মন্ডের আসল দাম কত ছিল? আসল দাম ছিল 64 অনুপাত, তো 64 অনুপাতের ভ্যালু হয়ে যাবে 64,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন দেখো, একজন অসৎ ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা উভয়কে 20% ভুল ওজন দিয়ে ঠকায়, প্রকৃত লাভের শতকরা হার কত? তো এই টাইপের অঙ্ক আসলে সাকসেসিভ পার্সেন্টেজ ফর্মুলা ইউজ করবে। তো 20 + 20 + 20 × 20 বাই হচ্ছে 100। তো এই শূন্য ক্যান্সেল হলো, 20 + 20 40, আর 2 × 2 = 4, 44%। তো তার লাভের শতকরা হার হচ্ছে কত? 44%। এরপরে প্রশ্ন দেখো, বার্ষিক 7% হারে 2 বছরের জন্য একটি টাকার সরল সুদ হচ্ছে 4200 টাকা হয়, তাহলে ওই একই সময়ের জন্য একই হারে বার্ষিক চক্রবৃদ্ধি হারে একই টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো 7% হারে 2 বছরের সরল সুদ কত হবে? 14%। ঠিক আছে, আর এই 14%-এর ভ্যালু কত দেওয়া আছে? 14%-এর ভ্যালু দেওয়া আছে 4200 টাকা। তো 1%-এর ভ্যালু কত হবে? 3 × 14 = 42, 300 টাকা। এখন বলছে ওই একই সময়ের জন্য একই হারে বার্ষিক চক্রবৃদ্ধি হারে একই টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো 2 বছরের জন্য 7% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? আমরা সেই সাকসেসিভ পার্সেন্টেজের ফর্মুলা লাগিয়ে দেবো। 7 + 7 + 7 × 7 বাই হচ্ছে 100, তার মানে 27 14, আর এই 7 7 49কে 100 দিয়ে ভাগ করলে 0.49, তার মানে হবে কত? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 7% হারে 14.49। একটা জিনিস মনে রাখবে, এই চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই এর ক্ষেত্রে আমরা 2 বছরের সরল সুদ কীভাবে বের করতে পারি? ওই যে এই ফর্মুলা x + y + xy/100 সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের এই ফর্মুলা আমরা ইউজ করে কিন্তু বের করতে পারি। তো 14.49%-এর ভ্যালু কী হবে? 3 × 14.49 × 100। ঠিক আছে, তাহলে এই দেখো এই দশমিক উঠে গেলে নিচে 1 আসে, দুটো শূন্য, এই দুটো শূন্য 100 ক্যান্সেল হয়ে গেল। তো 1449-এর সঙ্গে জাস্ট 3 গুণ করে দাও। এখানে দেখো 3 9 27, হাতে থাকছে 2, 3 4 12 আর 2 14 4, তো 47 কোথায় আছে? এই অপশানে। তো রাইট আনসার অপশান নাম্বার এটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে অপশান, এটাকে সি বলো বা খ যাই হোক, এটা 4347 টাকা। ঠিক আছে, 4347 টাকা, এটাই হচ্ছে রাইট আনসার। পরের প্রশ্ন দেখো, দুটি তরলের একটি মিশ্রণে প্রথম এবং দ্বিতীয় তরলের অনুপাত এত, আর অন্য একটি মিশ্রণে তাদের অনুপাত হচ্ছে 5:4। দুটি মিশ্রণকে কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান হবে? তাহলে একটা মিশ্রণ, এই একটা মিশ্রণ, ঠিক আছে, এখানে মনে করো জল আছে হচ্ছে 2 অনুপাত, আর মনে করো এখানে লেবু আছে 3 অনুপাত একটা মিশ্রণে। আর অন্য একটা মিশ্রণে জল আছে 5 অনুপাত আর লেবু আছে 4 অনুপাত। এখন কিভাবে মেশালে, এই দুটো মিশ্রণকে কিভাবে মেশাবে তুমি যাতে তোমার নতুন মিশ্রণে জলও 1 অনুপাত হয় আর লেবুও 1 অনুপাত হয়? তো এই টাইপের অঙ্ক থাকলে তোমরা জাস্ট অ্যালিগেশন ইউজ করবে, মানে দুটো মিশ্রণকে মিশিয়ে একটা নতুন একটা মিশ্রণ যখন পাবে তখন অ্যালিগেশন ইউজ করবে। কীভাবে করছে দেখো, টোটাল এখানে এই প্রথম প্রকার মিশ্রণে টোটাল কত অনুপাত মিশ্রণ আছে? 3 আর 2 5 অনুপাত আছে। 5 অনুপাতের মধ্যে জল কত আছে? 2 অনুপাত। আমি ধরে নিলাম জল, এটা এখানে কিছু বলা নেই, আমি ধরে নিলাম জল, তাহলে 2/5। এবারে দেখো এই দ্বিতীয় মিশ্রণের ক্ষেত্রে আমি ধরে নিলাম টোটাল কত মিশ্রণ? 9 অনুপাত। 9 অনুপাতের মধ্যে জল কত? 5 অনুপাত। আর পরে দেখো টোটাল মিশ্রণ কত? 1 + 1 2 অনুপাত, 2 অনুপাতের মধ্যে জল আছে 1 অনুপাত। তো এইভাবে রাখলাম। এখন তোমাদের বলেছি অ্যালিগেশনে একটা লোয়েস্ট ভ্যালু থাকে, একটা হাইয়েস্ট ভ্যালু থাকে, আর একটা হচ্ছে মিন ভ্যালু থাকে। তো হাইয়েস্ট থেকে সবসময় লোয়েস্টটা বিয়োগ হয়। তো 5/9 থেকে 1/2 বিয়োগ করলে তোমরা কত পাবে? দেখো আমি একটু এইভাবে দেখিয়ে দিই তোমাদের। তো লসাগু কত হচ্ছে? 18। 9 × 2 = 18, 5 × 2 = 10, তো বিয়োগ করলে থাকবে 1/18। এবারে দেখো কি হচ্ছে, 1/2 বিয়োগ 2/5। তো এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হচ্ছে 10। তো 5 × 2 = 10, 5, আর এই সাইডে থাকছে 4, তার মানে কত হচ্ছে? 1/10।
তো এই সাইডে আমরা পাচ্ছি 1/10 আর এই সাইডে আমরা পাচ্ছি 1/18। তো এদেরকে যদি আমরা সিম্পলিফাই করি 1/18 আর 1/10, তো কী দাঁড়াচ্ছে দেখো 10 আর 18 কাটাকাটি করলে 5 দুগুণে 10, 9 দুগুণে 18, তো 5:9। রাইট অ্যান্সার 5:9, অপশন নাম্বার সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইরকম অ্যালিগেশন ইউজ করে কিন্তু জাস্ট সেকেন্ডে কিন্তু অঙ্কগুলো করতে পারবে। পরের প্রশ্ন দেখো কী বলছে, যদি 3টি সংখ্যার গুণফল এত হয় এবং সেই সংখ্যাগুলোর অনুপাত এত হয়, তাহলে মাঝের অংশের মানে মাঝের এই অনুপাতের ভ্যালু কত? তাহলে আমরা কী করতে পারি, মনে করি সংখ্যা 3টি 5x, তাদের গুণ 4x ইন্টু 3x, তাদের গুণফল কত 1620। ঠিক আছে, এখন যদি তুমি সবগুলো গুণ করো, 4 5 20, 3 20 60, 60 ইন্টু এক্স কিউব, তাহলে কত হচ্ছে 1620। 0 0 কাটলো, 6 দিয়ে যদি তুমি এটাকে কাটো, 6 দুগুণে 12, 6 7 42, তাহলে এক্স কিউবের ভ্যালু কত হচ্ছে 27। আর 27 মানে কিসের কিউব? 3-এর কিউব। উভয় সাইড থেকে কিউব কাটো, তাহলে এক্স ইকুয়াল টু কত 3, এক্স ইকুয়াল টু হচ্ছে 3। তার মানে আমাদের মাঝের এই অনুপাতটা কত ছিল 4x, তার মানে কত হয়ে যাবে 3 4 12। রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। তো মাঝের অংশের মান কত 12। পরে বসে কী বলছে দেখো, একটি সংখ্যার 20% 25% 250 সমান হলে সংখ্যাটির 35% কত? তাহলে সংখ্যাটির 20%, 20%, হ্যাঁ, তো 20/100 ইন্টু আবার 25%, 25/100, তার ভ্যালু কত 250। ঠিক আছে, এখানে দেখো 25 দিয়ে কাটো, 25 10 250, 5 20 100, তার মানে এক্স ইকুয়াল টু কী হচ্ছে 1000 ইন্টু 5, মানে হচ্ছে 5000। ওকে, তাহলে এটাই হচ্ছে ওই সংখ্যা। ওই সংখ্যার 35% কত হবে? তাহলে 5000-এর 35% কত হবে? 35% মানে 5 দিয়ে কাটলে 5 7 বলছে 7/20। তো 0কে 0 দিয়ে কাটো, আর এখানে কত থাকছে 500কে 2 দিয়ে ভাগ করলে 250, 250 ইন্টু 7, তাহলে হচ্ছে 5 7 35, 2 7 দুগুণে 14 আর 3 17, 1750। কোথায় আছে? অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। তো খুবই ভালো একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক দেখবে তোমাদের পরীক্ষায় একটা না একটা অবশ্যই থাকবে পার্সেন্টেজ থেকে। এরপরে প্রশ্ন দেখো, একটি ক্লাবের 12 জনের গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায় যখন 60 কেজির একজন ব্যক্তির জায়গায় অন্য ব্যক্তির আগমন হয়, নতুন ব্যক্তির ওজন কত? তাহলে একটি ক্লাবের লোক সংখ্যা কত 12 জন, তাদের এভারেজ যে ওয়েটটা ছিল সেটা কত ছিল 60 ছিল। এখন 60 কেজির ধরে নিলাম তাদের এভারেজ ওয়েট ছিল 60 কেজি। যখন 60 কেজির একজন ব্যক্তি জায়গায় অন্য ব্যক্তির আগমন ঘটে, তখন নতুন ব্যক্তির ওজন কত হবে? এখন দেখো এখানে ধরে নিও যে 12 জনের গড় ওজন 60, হ্যাঁ, আর 60 কেজির একজন ব্যক্তি বেরিয়ে গেছে। তো একজন বেরিয়ে গেল, তার জায়গায় আরেকজন আসে। যদি তার জায়গায় 60 কেজিরই যদি একজন ওয়েট লোক আসতো, তাহলে তো সেই এবারে 60ই থাকতো। মনে করো একজন বেরিয়ে যাচ্ছে, একজন লোক বেরিয়ে যাচ্ছে আর একজন এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে, একজন আউট আর একজন এন্ট্রি নিচ্ছে। তাহলে যে বেরিয়ে গেছে সে 60 কেজি, আর যে এসছে সেও যদি 60 কেজি হতো, তাহলে এভারেজ তো 60 থাকতো। কিন্তু দেখো প্রত্যেকের ওজন 1 কেজি করে বেড়েছে, তাহলে 12 জনের যদি 1 কেজি করে বাড়ে, মানে প্রত্যেকে যদি 1 কেজি করে বাড়ে, তাহলে 12 জনে কত বাড়বে 12 বাড়বে। তাহলে এভারেজ তো 60 থাকছে, তার সঙ্গে এক্সট্রা আরও কত বাড়ছে 12 বাড়ছে। তাহলে ওই ব্যক্তির ওজন কত হয়ে যাবে 72 কিলোগ্রাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে যে একটি ক্লাবের 12 জন সদস্যের গড় ওজন হচ্ছে 60, হ্যাঁ। এবারে প্রত্যেকের ওজন 1 কেজি করে বৃদ্ধি পায় কখন? যখন 60 কেজির একজন ব্যক্তির জায়গায় অন্য একজন ব্যক্তি আসছে। আমরা ধরে নিলাম যে 60 কেজির ব্যক্তির জায়গায় যদি 60 কেজি আসতো, তাহলে এভারেজ তো সেম থাকতো, কিন্তু প্রত্যেকের দেখো 1 কেজি করে বেড়েছে। তো প্রত্যেকের 1 কেজি করে বাড়লে 12 জনের 12 বাড়বে, তাহলে এভারেজ তো 60 থাকছে, তার সঙ্গে আরও 12 বেড়ে যাচ্ছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। তো নতুন ব্যক্তির ওজন কত হবে 72 কিলোগ্রাম। দেখো এই প্রশ্ন আসলে একদম ইজি অঙ্ক, দেখে বড় মনে হচ্ছে কিন্তু খুবই সহজ। পি একটি বৃত্তাকার ট্র্যাকের একটি রাউন্ড সম্পন্ন করতে 12 মিনিট সময় নেয়, আর একই রাউন্ডটি সম্পন্ন করতে 18 মিনিট সময় নেয়। যদি তারা একই সময় একই পয়েন্ট থেকে একই দিকে যাত্রা শুরু করে রাত 12:30টায়, তাহলে একই দিনে একই বিন্দুতে তাদের দেখা হবে কোন সময়ে? তো এই টাইপের অঙ্ক তোমাদের আমি এর আগেও করিয়েছি। দেখো মনে করে সেই তোমরা করেছিলে যে 4টি ঘন্টা এত সেকেন্ড পর পর বাঁচতে থাকে, তাহলে আবার তারা কখন একসাথে বাঁচবে। তো এই রকম টাইপ থাকলে যে একই সঙ্গে যাত্রা শুরু করার পর তারা আবার কখন মিলিত হবে বা 3টি ঘন্টা একসাথে কখন বাজবে, তখন আমরা কি করব, তখন আমরা কিন্তু এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তার লসাগু বের করব। তো 12 আর 18 লসাগু, কারণ পি হচ্ছে রাউন্ড সম্পন্ন করছে মনে করে একটা বৃত্তাকার ট্র্যাক,
পি এক রাউন্ড সম্পন্ন করছে 12 মিনিটে পি, আর তোমার আর সম্পন্ন করছে 18 মিনিটে। ওকে, তাহলে আর এর টাইম লাগছে 18 মিনিট। তো এদের তুমি কী নেবে এলসিএম, তো 12 আর 18 এলসিএম কত 36। ওকে, তার মানে কি হবে, তার মানে 36 মিনিট পরে কিন্তু তারা পরস্পরের সাথে মিলিত হবে। অর্থাৎ এই ট্র্যাক থেকে, মানে এই যে বৃত্তাকার যে ট্র্যাক, এই যে সার্কেলে তারা যখন দৌড়াতে শুরু করবে, দৌড়াতে দৌড়াতে তারা 36 মিনিট পরে কিন্তু একসাথে আবার মিলিত হবে। ঠিক আছে, এবার দৌড়াচ্ছে, দৌড়াতে 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 তারা 36 মিনিট পরে একসাথে মিলিত হবে। এখন দেখো কখন থেকে দৌড়ানো শুরু করেছে, রাত 12:30 থেকে। তাহলে তারা 12:30 পরে আবার কখন মিলিত হবে, 36 মিনিট মানে 1টা বেজে 6 মিনিটে। 1টা বেজে 6 মিনিটে তারা আবার মিলিত হবে। তো 1টা বেজে 6 এখানে আছে, নেই। তারপরে আবার 36 মিনিট পরে তারা মিলিত হবে, তার মানে 1টা বেজে 40 মিনিটে তারা মিলিত হবে। তো 1টা বেজে 40 মিনিটও কিন্তু এখানে নেই। এরপরে দেখো তারা আবার কখন মিলিত হবে, এই 40-এর সঙ্গে 30 যোগ করলে, 36 যোগ করলে কি হয়ে যাচ্ছে, এখানে তো 1টা বেজে 6 মিনিট ছিল, তো এখানে 1টা বেজে 42 মিনিট পরে তারা মিলিত হবে। আর এরপর এদের সঙ্গে 36 যোগ করলে তোমরা কী পেয়ে যাবে, 2টো বেজে 18 মিনিটে। ঠিক আছে, 2টো বেজে 18 মিনিট পরে তারা কিন্তু আবার মিলিত হবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ। কারণ দেখো 36 মিনিট পর পর তারা মিলিত হবে। তো প্রথম 12:30 তারা একসঙ্গে যাত্রা শুরু করেছে, তার মানে 36 মিনিট পরে 1টা বেজে 6 মিনিট পরে তারা মিলিত হবে। তারপরে আবার 36 মিনিট মানে 1টা বেজে, এর সঙ্গে 36 যোগ করো, 1টা বেজে 42 মিনিট, কিন্তু এগুলো অপশানে নেই। এরপরে 1টা বেজে 42 মিনিটের সাথে তুমি যদি আবার 36 অ্যাড করো, তাহলে তুমি কী পেয়ে যাবে, 2টো বেজে 18 মিনিট, রাত 2টো বেজে 18 মিনিটের সময় তারা আবার মিলিত হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো, যে বলছে কি যে 1550 টাকার কিছু অংশ 5%, বাকি অংশ 8% বার্ষিক সরল সুদে ধার দেওয়া হয়েছিল। 4 বছর পরে প্রাপ্ত মোট সুদ 400 টাকা, তাহলে 5% আর 8% ধার দেওয়া মূলধনের অনুপাত কত। তো এই অঙ্কটা আমরা এসআই এর ফর্মুলা, মানে ফর্মুলা ধরে করবো না, জাস্ট এসআই এর রুলস অনুযায়ী প্লাস এর সাথে আমরা অ্যালিগেশন ইউজ করব। ঠিক আছে, তো কীভাবে করছি সেটা একটু দেখো। এখন দেখো এখানে তোমাদের আসল দেওয়া আছে, আসল 1550 টাকা দেওয়া আছে, আর দেওয়া আছে তোমাদের টাইম 4 বছর, আর সুদ দেওয়া আছে 400 টাকা। তো 4 বছরের সুদ যদি 400 টাকা হয়, 1 বছরের সুদ কত হবে, 100 টাকা। তো এখান থেকে তুমি রেট অফ ইন্টারেস্ট বার করতে পারো। রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা কি, ইন্টারেস্ট ইন্টু 100 বাই হচ্ছে আসল প্রিন্সিপাল। তো ইন্টারেস্ট কত হচ্ছে 1 বছরে 100 টাকা ইন্টু 100 বাই হচ্ছে প্রিন্সিপাল কত 1550 টাকা। এখন 0 0 কাটো, তো 5 দুগুণে 10, এটা থাকছে 31, তো হয়ে যাচ্ছে 200 বাই হচ্ছে 31%। ঠিক আছে, তো দেখো 1550 টাকার কিছু অংশ 5% আর কিছু অংশ 8% সরল সুদে দিয়ে তার যে এভারেজ যে রেট অফ ইন্টারেস্ট সে পাচ্ছে কত, 200 বাই 31%। আমরা এখন অ্যালিগেশন ইউজ করবো, কারণ কিছু অংশ সে 5%-এ দিয়েছে, কিছু অংশ সে 8% দিয়েছে, দিয়ে সে এভারেজ যেটা পাচ্ছে সেটা হচ্ছে 200 বাই 31, এটাই পাচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো এখানে দেখো অ্যালিগেশনে একটা লোয়েস্ট ভ্যালু থাকে, একটা হাইয়েস্ট ভ্যালু থাকে, আর একটা মিন ভ্যালু থাকে। তো সবসময় হাইয়েস্ট থেকে লোয়েস্ট বিয়োগ হয়। তো 8 থেকে 200 বাই 31 বিয়োগ করলে তোমরা পাবে দেখবে 48। ঠিক আছে, আর 31টা নিচে লেখার দরকার নেই, কারণ উভয় ক্ষেত্রে 31 আসবে। 200 বাই 31 থেকে 5 বিয়োগ করলে পাবে তোমরা হচ্ছে 45। তো এটাকে যদি তুমি অনুপাত করো তাহলে কী দাঁড়াচ্ছে 16:15। ঠিক আছে, 3 দিয়ে কাটা যাবে, 3 ষোলো 48 আর 3 15 45, 3 দিয়ে কাটো। তো রাইট অ্যান্সার হয়ে যাবে তাদের মূলধনের অনুপাত কত, 16:15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে একটা অঙ্ক দেখো, কিছু মানুষ একটি কাজ 60 দিনে করে। তাহলে আমরা লিখলাম সে মানুষ হচ্ছে এম, 60 দিনে কাজ করছে। আর যদি আরও 8 জন মানুষ যুক্ত করা হয় তাহলে ওই কাজ 50 দিনে করে। তাহলে আমি যদি এম এর সাথে আরও 8 যোগ করে দিই, তাহলে ওই কাজ তারা কত দিনে করছে, 50 দিনে। তো কাজের পরিমাণ সেম, তাহলে আমরা কাজটা ইকুয়াল করব, 0 0 ক্যান্সেল করো। তো 6m ইকুয়াল টু কী হবে, 5m প্লাস 40। তো 5m আর 6m ক্যান্সেল হয়ে গেলে এম হচ্ছে কত, 40। তো ওই কাজে প্রকৃতপক্ষে কতজন মানুষ ছিল, 40 জন মানুষ ছিল। এরপরে দেখো, একজন ব্যবসায়ী 19,500 টাকায় দুটি ঘোড়া কিনেছিলেন। তিনি 20% লোকসানে আর অন্যটি 15% লাভে বিক্রি করেছিলেন। প্রতিটি ঘোড়ার বিক্রয় মূল্য একই হলে তাদের ক্রয় মূল্য কত। তো এটাকে তোমরা এইভাবে ফ্র্যাকশন ভ্যালু বের করে করতে পারো। তো একটা 20% লোকসান, হ্যাঁ, তো 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5। লোকসান হচ্ছে, তাহলে সিপি যদি 5 হয় তাহলে এসপি কত হবে, এসপি হচ্ছে 4 অনুপাত, লোকসান হচ্ছে। এরপরে 15% প্রফিট, তো 15% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/20। তার মানে সিপি যদি 20 হয় তাহলে প্রফিট হচ্ছে এখানে এসপি হচ্ছে 30। এখন বলেছে দেখো বিক্রয় মূল্য সেম, তো বিক্রয় মূল্য আমরা সেম করবো, একে 23 দিয়ে গুণ করলাম, তো একে 23 দিয়ে গুণ করলাম, মানে অনুপাতের এক সাইডে যে সংখ্যা দিয়ে তুমি গুণ করবে অপর সাইডে সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো ক্রয় মূল্যকেও 23 দিয়ে গুণ করতে হবে। এবারে দেখো এই যে বিক্রয় মূল্য 23 অনুপাত ছিল, একে 4 দিয়ে গুণ করলাম, তো অনুপাতের এই সাইডে আমাদের ক্রয় মূল্যকেও 4 দিয়ে গুণ করতে হবে। তো টোটাল ক্রয় মূল্য কত হচ্ছে দেখো, 5 23 115 আর 4 20 80, টোটাল ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 195। আর 195 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 19,500, কারণ এটাই হচ্ছে তার ক্রয় মূল্য। তো 19,500, তো
এটাকে যদি তুমি কাটো তো 1 অনুপাতে ভ্যালু হয়ে যাবে 100। তো বলছে তাদের ক্রয় মূল্য কত, ঠিক আছে। তাহলে 115 অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে 11,500, আর 80 অনুপাতের ভ্যালু হয়ে যাবে 8,000। তো এটাই হচ্ছে ওই দুটো ঘোড়ার ক্রয় মূল্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম ফ্র্যাকশন ভ্যালু ইউজ করে কিন্তু তোমরা জাস্ট এর পরের অঙ্ক দেখো কী বলছে, দুটি সংখ্যার লসাগু 270, সংখ্যা দুটির গসাগু 9 হলে সংখ্যা দুটির যোগফল 99 হলে সংখ্যা দুটির পার্থক্য কত। তো এখানে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম কি, লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতের গুণফল, ঠিক আছে, সংখ্যা দুটির অনুপাতের গুণফল ইন্টু হচ্ছে গসাগু, ওকে। এটা আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম। লসাগু ইকুয়াল টু কি, সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তো আমি ধরে নিলাম সংখ্যা দুটির একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই, ঠিক আছে, একটা সংখ্যার অনুপাত এক্স আর একটা সংখ্যার অনুপাত ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই। তো এখানে দেখো লসাগু গসাগু দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটির অনুপাতের গুণফল এক্স ওয়াই ইকুয়াল টু কী হয়ে যাবে, লসাগু 270 আর গসাগু হচ্ছে 9, তার মানে কী হয়ে গেল 30। এখন দেখো এই যে এক্স ওয়াই 30, তো আমি যদি এই 30টাকে ভাঙি পরস্পর মৌলিকের আকারে বা কো প্রাইম নাম্বার হিসেবে, তাহলে কি পাবো 5 আর 6, ঠিক আছে, 5 আর 6, 5 6 30। তার মানে একটা সংখ্যার অনুপাত যদি 5 হয় আর একটা সংখ্যার অনুপাত কত হয়ে যাবে 6 হবে, ঠিক আছে। আর এদের মধ্যে পার্থক্য কত অনুপাত, 1 অনুপাত। আর এই 1-এর সাথে জাস্ট গসাগুটা গুণ করো, তাহলে কি চলে আসবে, সংখ্যা দুটির পার্থক্য চলে আসবে, ঠিক আছে। কারণ কি বলতো, কারণ দুটো সংখ্যা আমরা পাচ্ছি, একটা সংখ্যার অনুপাত 5 আর একটা সংখ্যার অনুপাত 6, তাহলে সংখ্যা দুটি কী হবে, 5 9 45 আর 6 9 54। এখান থেকে তুমি সংখ্যা দুটোও বের করতে পারবে। তো 45 থেকে 54 বিয়োগ করো, সংখ্যা দুটির পার্থক্য হচ্ছে 9 অনুপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে, লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতের গুণফল, সংখ্যা দুটির অনুপাতের গুণফল ইন্টু হচ্ছে গসাগু। এই ফর্মুলা ইউজ করে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন তোমরা করতে পারবে। কারণ এখনকার পরীক্ষার সময় তোমাদের ওই যে সংখ্যার আকারে দিয়ে দিল যে এই 720, 240, 160 এর গসাগু বের করে, এই টাইপের অঙ্ক কিন্তু এখন কম থাকে, কারণ এইগুলো দিয়েই তোমাদের বড় বড় অঙ্ক দিয়ে দেবে। বা ওই যে ভগ্নাংশ আকারে এগুলো দেয়, অবশ্যই দেখবে, কারণ ভগ্নাংশ আকারে মনে করো 3/5, 2/7, 4/8 এর গসাগু নির্ণয় করো। তো এরকম বললে উপরেরগুলো গসাগু আর নিচেগুলো লসাগু, খুবই ইজি। তো আস্তে আস্তে সবই করিয়ে দেবো, কোনো ইস্যু নেই। আজকের ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।